এই যে দেখতে পাচ্ছেন, একটু দেখান, এটা হচ্ছে মাহিয়া মাহির পরনে যে পায়জামা থাকে সেই জামা। এটা কি মাহিয়া মাহির? মামা আপনি চিনছেন? আমার মারা আমি আর দেখি না, সকালবেলায় দেখছি আমার মারা আমি দেখি 6 দিন 7 দিন ধরে খুঁজছি। আমার মেয়েরা তো টাকাও চাইতো আটকায়, আরো আমি তাও দিতাম, কিন্তু আমার মেয়েরা দেয় না। আমি যখন কাঁদতে কাঁদতে আমার চোখ অন্ধ হয়ে গেছে, আল্লাহ দিনে ও গো মাই বাপের অন্ধবেলা। আমি স্পটে ছিলাম না, কিন্তু আমি খবর শুনছি আর মোবাইলে যে ভিডিও করছে লাইভ গুলো হয়েছে, আমি লাইভে দেখছি যে ওর শরীরের একটা খণ্ড উপরে গাছের সাথে ফাঁস দিয়ে ঝুলানো, অরুণা দিয়ে ফাঁস দিয়ে ঝুলাই রাখছে, আর নিচের অংশটা অন্য এক জায়গায় ফালাই রাখছে, পা দুইটা। আচ্ছা, এই যে মাহিয়ার সাথে যে ঘটনাটি ঘটলো, বাংলাদেশের মানুষ এই ঘটনাটি দেখেছে কিংবা তুমি দেখেছো, শুনতে পেয়েছো, আসলে তুমি এটা কি শাস্তি চাও? আমি যে এমন একটা বিচার হোক যেন কেউ আর দ্বিতীয়বার এই কাজটা না করতে পারে, কারণ আমরা একটা দেখার একটাই চাই যে ওর সাথে যেটা হয়েছে যে আর দ্বিতীয় কোনো ভাবে অত্যাচার করেছে, আমরা তাদের ফাঁসি চাই। আজকে 15 দিন হয়ে গেছে, প্রায় 25 তারিখে মিসিং, 15 তারিখে মিসিং হয়েছিল, 21 তারিখে লাশ পাওয়া গেছে। ওর এখনো কোনো বিচার হয় নাই, কে নির্দিষ্টভাবে খুন করছে আমরা এই বিচার এখনো পাই নাই। কে হয়তো কিছু লোক ভিতরে আছে, তাদের এখন আমরা চাই তাদের রিমাইন্ড হোক, এমন ভাবে রিমাইন্ড হোক যাতে সে সত্যি কথা বলতে বাধ্য। আইন যদি না পারে আমাদের কথা তুলে দেখ, আমরা তাদের বিচার করব। আজকে আমাদের মাইয়া মারা গেছে, কালকে আমার সন্তানের কোনো নিরাপত্তা নাই। একটার পর একটা দর্শন জীবন হইতো না, আজকে আমাদের নিরাপত্তা নাই, আমাদের সন্তানের নিরাপত্তা নাই। এই স্কুলে মাইয়া কিভাবে আসবে, কোন সাহস আসবো যদি মায়ের মতো মেয়েরা মারা যায়? কালকে সিঙ্গার আপনারা আসেন, সবাই আসেন, দয়া করে আপনারা আসেন, 10টার সময় আসেন, আপনারা সবাই পাশে থাকেন। আমরা চাই মাহিয়ার সাথে যেভাবে নির্মমভাবে হত্যা করছে, ওর শরীরটা শেষ দেখে হাসি মুখে ঘর থেকে বের হয়েছে, মায়ের কবল থেকে ওর লাশটা শেষ বড় যায়, ওর মা বাবা কেউ দেখতে পারে নাই, এখন ওর বাবা আছে বাইরে। আপনারা একটা চিন্তা করেন ওই মা বাবার কি অবস্থা হইব, একটা চিন্তা করেন। আজকে ও চলে গেছে, কালকে আমার সন্তান চলে যাবো, তখন কালকে তারপর আপনার সন্তান চলে যাবো, তখন আমাদের অবস্থা হইব কি? দর্শকের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। দর্শকের ঠিকানা বিচার চাই, মাহিয়ার বিচার চাই, বিচার চাই, মাহিয়ার বিচার চাই। দর্শকের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। দর্শকের ঠিকানা, দর্শকের। এই যে দেখতে পাচ্ছেন, একটু দেখান, এটা হচ্ছে মাহিয়া মাহির পরনে যে পায়জামা থাকে সেই জামা। এটা কি মাহিয়া মাহির? মামা আপনি চিনছেন? আচ্ছা, আপনি কি চিনছেন? আপনি তো খালা নাকি? এটা মাহিয়া মাহির যখন ওকে পেলেন, মানে কি কি ওর সঙ্গে ছিল? মানে 2 হাত পা সবই ছিল, খালি পরনে কিছু ছিল না, দর্শক এই যে দেখেন, এটা মাহিয়া মাহির পায়জামা। তার খালা আছে, তার মামা আছে, তারা আসলে চিনতে পারছে কতটা নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে। আসলে কি বলবো, বলার ভাষা নাই। যে দেখেন, খুবই কষ্ট লাগে। দেখেন, এই যে দেখেন, তার যে পায়জামাটা, সেই পায়জামাটা পরে রয়েছে এখানে। আর কত মাহিয়া মাহি জীবন দিব, রামিসা জীবন দিব, নিশাদ জীবন দিব, আমরা সর্বোচ্চ বিচার চাই। এই যে দেখতে পাচ্ছি তার নানা আছে, তো একটু নানা কাছে না, এটা কি মাহিয়া মাহির হতে পারে কিনা? হ্যাঁ, কি বলেন, এটা মাহিয়া মাহির নাকি? দর্শক এখানে অসংখ্য মানুষ জড়ো হয়ে গেছে, তার আত্মীয় স্বজন জড়ো হয়ে গেছে। মাহিয়া মাহির যে পরনে যে পায়জামা ছিল সেই পায়জামাটা পাওয়া গেছে। এই যে মানে কোন লোকে তো না সরকারি দিতে পারো, ফোন দেন। আমরা দেখতে পাচ্ছি ওই যে তার আত্মীয় স্বজন আছে এখানে, দেখতে পাচ্ছেন তার আত্মীয় স্বজন পুরো ফ্যামিলি সবাই চলে আসছে। এটা অনেকেই বলছে যে মাহিয়া মাহির যে পরনের জামা ছিল, সিসিটিভি চেক করলাম, এদিকে আসছে ওনার বাড়িটা, সিসি ফুটেজ দেখছেন, এদিকে আসছে, এই জায়গা না বলতে আপনি রাস্তা দিয়ে আসতেছে, ওই ওনার বাড়িটা আমি এখন এই মাত্র আর কি চেক করে আসছি। আচ্ছা, এখানে যে পায়জামা পরনে পাওয়া গেছে, অনেকেই বলছে আসছে পর্যন্ত একলা আসছে, কোন দিকে গেছে মানে এরপরে কি আমরা চেক করে পারলে ক্রস করা আছে কিনা, এদিকে ঢুকছে, এইদিকে না সোজা রাস্তা দিয়ে আসতেছে, যেবারে ক্যামেরা বসছিলেন ওই রাস্তা দিয়ে সোজা আসতেছে, ওইবারে যত দেখলাম। এরপরে ধরেন এর পাশে যে ক্যামেরা যদি কবরস্থানের রাস্তায় ঢুকলো নাকি সামনে ঢুকে গেল, সামনের ক্যামেরা চেক দিলে যদি আমরা দেখি যে ওটার ভিতরে নাই। দর্শক আজকের এই ভিডিও সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। আর কত মারিয়া মাহি জীবন দেবে। দেখতে পাচ্ছেন মারিয়া মাহির কিন্তু পরনে যে পায়জামা সিলোয়ার, সেই সিলোয়ারটা কিন্তু আসলে চেনার মতো অবস্থা নাই, একদম খন্ড বিখন্ড করে বিভিন্ন জায়গায় ফেলে রাখছে। 15 তারিখে আসলে আমার বোনকে বিকাল 3টার সময় ডাকা হয়েছিল, তো ওইখানে যাওয়ার পর আমার বোন জানতে পারে যে ওরা দুইজনে এই সমবয়সী ছেলে মেয়ে ওরা কি জানি একটা ঘটাইছে। তো ওইটা নিয়ে আমার বোনের সাথে প্রধান শিক্ষক সহ আরো কয়েকজন শিক্ষক ছিল, ওইখানে এই কমিটির লোকজন ছিল, তারা অনেক খারাপ আচরণ করে, এমনকি তাদের হাতে টিসি দিয়ে আবার বনসই নিয়ে নেয় তাদের কাছ থেকে। এরপরে আমার বোন বলে যে আমার মেয়েকে বুঝিয়ে দেন, কিন্তু তারা মেয়ে বুঝিয়ে দিতে পারে না। ছেলে উপস্থিত ছিল, ছেলের মা উপস্থিত ছিল, এমন মেয়ের মা উপস্থিত ছিল, কিন্তু মেয়ে উপস্থিত ছিল না। মেয়ে পরে আমরা জানতে পারি খোঁজাখুঁজির পর যে ওই ছেলে নাকি মেয়েকে গোপালনগরের ওইদিকে যাইতে দেখছি, সারাদিন নাকি ওই ছেলের সাথেই ছিল, কিন্তু এরপরে গোপালনগরের দিকে গেছে, ও আর কিছু জানে না। তো আমরা 7 দিন যাবত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি, অনেক জায়গায় তল্লাশি পুলিশ নিয়ে যাই, সিসিটিভি ফুটেজে আমরা দেখি যে ও গোপালনগরের দিকে গেছে। তো পরবর্তীতে আমরা খোঁজাখুঁজির পর হঠাৎ করে আমাদের এক আত্মীয় বাড়ি থেকে কল আসে যে
একটা মরদেহ পাওয়া গেছে এখানে খণ্ড বিখণ্ড অবস্থায়। আপনারা এসে দেখেন আপনাদের মেয়ে কিনা। তো পরবর্তীতে আমরা যাই 5 জনের মতো, যাওয়ার পরে এখানে আমরা দেখে আমরা শনাক্ত করতে পারি যে এটা আমাদেরই ভাগ্নি। পরে আমরা দেখি যে ওর আসলে চেনার মতো অবস্থা নাই, একদম খণ্ড বিখণ্ড করে বিভিন্ন জায়গায় ফেলে রাখছে। তো পরবর্তীতে আমরা পুলিশকে জানাই, পুলিশ যায়, এরপর তদন্ত করা হয়। ওই ছেলের মা, এরপরে একটা গ্রুপ ছিল যারা আমাদের কাছ থেকে মাঝখানে তারা টাকা খায় আমাদের কাছ থেকে, যে মেয়ে আইনে দিবে বলে, কিন্তু তারা আমাদেরকে মেয়ে দেয়নি। বিভিন্নভাবে তারা আমাদের কাছ থেকে ফুসলে টাকা নেয় 5,000। পরবর্তীতে তাদেরকেও আবার আজকে গতকালকে তাদের ধরে নিয়ে গেছে। এখন তারা এই প্রধান শিক্ষক সহ টোটাল 6 জন বা 7 জন এরকম আর কি, তাদেরকে কোর্টে চালান করা হয়েছে। যারা জড়িত তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় আনা আমি জোর দাবি জানাচ্ছি। মামলা হয়েছে আসলে অজ্ঞাতনামা সহ, আমি পরিপূর্ণভাবে মামলার বিস্তারিত জানি না, এটা আসলে আমার চাচা বলতে পারবো ঠিকঠাকভাবে। গ্রেপ্তার হয়েছে ছেলের মা, আর হইতেছে 3 জন ছেলে যারা টাকা মুক্তিপণ দাবি করতে আসছিল, তারা 3 জন, আর এছাড়াও ছেলের বোন আছে। এই 6 জনের কথাই আমরা শুনেছি, 6 জন 8 জন, আপাতত 6 জনের কথা আমরা জানতে পারছি। আর কয়েকজন তারা পলাতক আছে, তো তাদের খুঁজতেছে, এখনো তাদের বিষয়ে আসলে ওই রকম কোনো তথ্য পাওয়া যায়নি, তারা কোথায় আছে বা কি করছে। মাহিয়া মাহির আজকের ঘটনাটি আমি বলতে চাচ্ছি না, এর হৃদয় মানবে না। আপনারা যারা এই ঘটনাটি শুনবেন তারা সহ্য করতে পারবেন না। আজকে যে কথাটা বলবো, এই মাহিয়া মাহি সে একটি স্কুলে পড়তো। স্কুলে ওইখানে একটা ছেলের সাথে তার সম্পর্ক হয়েছে। ওই সম্পর্কতে দেখেন, যখন আমি যুবক ছিলাম, স্কুলে পড়তাম, তখন এটা স্বাভাবিক, সবারই হতো। তখন ওই স্যারের নজরে আসে এবং কি তারা কয়েকজন স্যার মিলে খারাপ কিছু দেখতে পায়, এটা অভিযোগ করার পর ওদেরকে স্কুল থেকে বের করে দেয়, ওর গার্ডিয়ানরে না জানিয়ে। বের করে দেওয়ার পর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না ওই মাহির। তখন যে ছেলেটার সাথে এই মাহির সম্পর্ক, সেই ছেলেটারও খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় গেল দুজন। পরবর্তীতে এই মাহিয়া মাহির মামতো ভাই এবং বাবা প্রবাসে, এবং সবাই মিলে খোঁজ করতে থাকে। পুলিশের কাছে যায়, গ্রামের মেম্বারের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, কারো কাছে খোঁজ পাচ্ছে না। সবাই বলে উদ্ধার হবে। এক পর্যায়ে তার মামতো ভাই কিছু ছেলেকে বলে, ওই ছেলেরা বলে 10,000 টাকা দিলে নাকি ওই মাহিয়া মাহিকে বের করে দিবে। কিন্তু 10,000 টাকা দিবার কথা বলেছে, মাহিয়া মাহির ভাই 5,000 টাকা ওদের হাতে দিয়েছে। ওদের হাতে দেওয়ার পর ওরা বলতেছে আজকে কালকে পরশু এরকম করে যাচ্ছে। হঠাৎ করে মাহিয়া মাহির ভাই খবর পায় ওই মাহির লাশ নাকি কবরস্থানের পাশে। তখন মাহিয়া মাহির ভাই এবং মাহিয়া মাহির মা সবাই মিলে ওই কবরস্থানে গিয়ে দেখে নিতর দেহ, তাও বিবস্ত্র অবস্থা। দেহ নেই, এতটুক 3টা ফাট, 3টা খণ্ড করেছে নরপিশাচরা। এবং সেইখানে মাহিয়া মাহির জুতা পড়ে আছে, মাহিয়া মাহির ব্যাগ পড়ে আছে, সবচেয়ে নিকৃষ্ট কাজ, একটা কন্ডোমের প্যাকেট পড়ে আছে। দেখুন, তারা তাকে এমন ভাবে ভোগ করেছে এবং তার দেহটাকে ছিন্ন ভিন্ন করে কুকুর মাংসর মতো, কুকুর যেমন মাংস খায়, শিয়ালে যেমন মুরগি খায়, তেমন করে খেয়েছে। এবং পাশে ছিল কবরস্থান। ওই কবরস্থান থেকে শব্দ আসতেছে যে তোরা এটা কি করস, এই নরপশুর দল, তোরা এটা কি করস কবরের ওইখানে। হাজার হাজার যারা লাশ তারা তাকিয়েছিল। এই দৃশ্য তারা নিজ চোখে দেখেছে। এই নরপশুদেরকে মাত্র 8 জন গ্রেপ্তার করেছে এবং এদেরকে ভালো মতো শাস্তি দেওয়ার পর বের হবে মেন বাহিরে আমার ভাই কবরে, আমার বোন কবরে, তুমি কেন বাহিরে? আমার বোন কবরে, তুমি কেন বাহিরে? 3টে ছেলে, একটা সালাম বিরিয়ারের ছেলে, মাসুদ করে নাম। ও আমরা তখন থানায় ফোন দিছে যে 3টে ছেলে আইছে মারিয়ারে, যে তারা দিব তার কাছে। ওই মাসুদের লাগে আরো 2টা ছেলে আছিল। পরে থানায় থেকে আমাকে বলে দিল, পুলিশের জোরে সাউন্ডে শুনিলাম পুলিশে, পরে বলে দিল যে তোমরা যাও, এরা যদি কোনো গ্যাদারিং করে বা মারিয়ার খোঁজ সত্যি দেয় তো তোমরা আমাকে ফোন দিও, আমরা যাই উদ্ধার করে দেবো। পরে গেছি, ওই বাড়ি যাওয়ার পরে ওনারা কয় কি আমার কাছে আছে। আমি পরে ছেলের হাত ধরছি, ছেলের হাত ধরে কই তোমার কাছে যদি সত্যি থাকে তুমি রাত্রির মধ্যে মারিয়ারে তাই দিয়ে দাও, আমরা কারোর কাছে করবো না। পুলিশের কাছে যা কইছি সব মারিয়ারে কয়ে সব আমরা উঠে নিয়ে আসো। ছেলে কয় কি না আছে, আমার কাছে সত্যি আছে। ওইটি কাঁদতেছে, ও ডরাইছে, ও ভয় পাইছে, সারে বকছে, ও ভয় পাইছে। তাইতে যে ও হেফাজতে আছে একটা মহিলার কাছে আছে, ওইগুলো বলছে। বইলে আমার কাছে 5,000 টাকা নিয়ে আমাকে কয় কি আসো, তাই তোমাকে আমার আব্বু আমরা 3 বোন, আমার এই যে আমার পাশের বাড়ি একটা ছেলে সুজন করে নাম, ওই তো আসছিল, ও সাথে গেছে। কয় কি তোমার গাড়িটার ভিতরে দিয়ে দিম, তখন রাতে 1টা বাজে। আমাকে এই কথা কয়ে নিছে।
নিয়ে আমরা ওই রাস্তায় গেছি, পরে কয় কি এখন আসো না, আমার এত ঘুমাইতেছে, যে বাড়ি আসে দিব না, তাই তোমরা না ফজরের আজানের একটু আগে আসো। পরে আমরা কই কি 2টা 2:30 বাজে গেছে, পরে আমার ওই খালার বাড়ি যাই রইলাম। ফজরের আজানের আগে আমাকে বাজারে নিছে, নিয়ে কয় কি তোমরা বাজারে বসো, ওরে নিয়ে আসতেছি। এরকম করতে করতে ফজরের আজান দিয়ে একবার ছাপা হয়ে গেছে। ওই সময় দেখি কি মাসুদ, আমরা বাজারে ওই ঈদগার মাঠ আছে না, ওই জায়গাতে আমরা সবাই দাঁড়াই রয়েছি মাসুদ গোবাড়ির পাশে। ওই সময় দেখি মাসুদ হলো পিছে বসা, আর আলিপুরে যাই নিয়ে আসছে। ওই সময় আলিপুরে মোটরসাইকেলের মাঝখানে বসাইয়া আর একটা সাদা গিঞ্জেলা ছাড়ার নামটা জানি আমার মনে নাই, ও চালাইতেছে। তাই আমার কাছে আসার পর আমার বোন মারিয়ার মায় দৌড় পাইরে যায়, ওই ছেলেরে যাই ধরছে যে আমার মেয়ে কোথায় রাখছো তোমরা, রাখবে আমাকে ঘুরে এলে তাড়াতাড়ি দাও, কয়েকে এখনই নিয়ে আসতেছি। পরে হয়ে গেল যায়, এখন আর আসে না। পরে আমরা ফোন পারি গাই আসতেছি এমন করে 7টা বাজে গেছে। পরে আমরা বাড়ি চলে আইছি। আর পরে পুলিশের কাছে আমরা জানাইছি যে এমন করছে এই ছেলে। এখন সেইভাবে সন্দেহমূলক মাসুদরে ধরে নিছে, বা ওর লগে আরো 2জন আসছিল। তাহলে ও আমাকে এইভাবে বলছে যে না, আমার কাছেই আছে, আমরা জানি যে বাড়ি আছে, নিয়ে আসো। আমার মেয়ের আর ফিরে দেয় নাই, আমার মেয়ের আর ফিরে টাকা দিছিলাম, কিন্তু আমার টাকা ফিরে দেয় না। আমার মেয়ের ওরা কি খুশি হয়েছে। আমার মা ঘরে নাই গেল, আর ঘরে আসে নাই। আমার মারে আমি আর দেখি না, সকালবেলায় দেখছি আমার মারে আমি দেখি 6 দিন 7 দিন ধরে খুঁজছি। আমার মেয়েরা তো দুটো টাকাও চাই, আটকায় আরো আমি তাও দিতাম, কিন্তু আমার মেয়েরা দেয় না। কান্দতে কান্দতে আমার চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহ দিনে ও মাই বাপের অন্ধবেলা। সিংগাইরে যে ঘটনাটি ঘটেছে, মারিয়া মাহিকে স্কুল থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে। 7 দিন পরে তার মৃতদেহ এই যে ছোট্ট গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের সঙ্গে অর্ধেক দেহ পাওয়া গেছে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে তার চুল এখনো কিন্তু গাছের সঙ্গে, কিন্তু তার এই যে চুল কিন্তু এখনো গাছের সঙ্গে লেগে আছে। দেখতে পাচ্ছেন যে চুল কিন্তু গাছের সঙ্গে লেগে আছে। তো চুল কিন্তু গাছের সঙ্গে লেগে আছে। তো আমরা একটু তার যে মামা আছে, তার মামার সাথে একটু কথা বলবো। এটা কি মাহিয়া মাহির চুল? হ্যাঁ, এটা মাহিয়া মাহির চুল। মাহিয়া মাহির চুল আপনি দাবি করতেছেন না? সত্যি এটা? অবশ্যই এটা মাহিয়া মাহির। এটা ওরই চুল? হ্যাঁ, আমরা তখন এসে দেখার পরে আমরা বুঝতে পারছি যে এটা আসলে এটা কি ওর কিছু চুল ছিল, ওইটা আমরা ময়নাতদন্তের জন্য ফরেনসিক ল্যাবে পাঠাই। কোথায় লাগাইছিল? কোন ওর মাথা ছিল কোথায়? পরে এখানে দড়ি দিয়ে ঝুলাই রাখছিল। এখানে দড়িটা ছিল, এখানে দড়ি বলতে কি ওর ওন্না, আর ওন্না দিয়ে মাথাটা ছিল, মাথাটা পড়ছে এখানে। আর দেহ কতটুকু ছিল? এতটুকু, মানে অর্ধেকের কম আর কি, বুকের জাস্ট এই অংশ, মানে বুকের একটুক অংশ ছিল, একটুকে ঝোলা ছিল। এর ভিতরে কি কিছু ছিল? না, চেহারা মানে কোনো কিছুই ছিল না, বোঝার মতো অবস্থা ছিল না। সেই চুলে এটার সাথে লাগিয়েছিল, এই চুলগুলো এখন এটা লেগে আছে, এই তো। তো এখানে পাইছেন আপনি অর্ধেক বডি। তো অনেকে বলে 2 টুকরা করা হয়েছে, আপনি বলেন তো? 2 টুকরা আসলে সবাই যেভাবে ভাবছে, হয়তো পায়ের অংশের সাথে বাদ বাকি অংশটা আছে, এটা আসলে সবাই তো আসলে শিওর না, দেখে নাই। তো আমরা তো নিশ্চিতভাবে এসে আমরা সর্বপ্রথম দেখছি, তারা যা শুনছে বা কোনো মিডিয়া থেকে পাইছে, তারা আসলে টুকরা করা হয়েছে 3টা। মূল অংশ যে প্রয়োজনীয় অংশগুলো ছিল, ওর এই পার্সপাতিগুলো ওরা ইচ্ছাকৃতভাবে জ্বালায় নষ্ট করে অন্য কোথাও গাইতে রাখছে। আমরা যে অংশটুকু পাই, 2টা পাউডার 2 দিকে দিয়ে ওইখানে সরাই দিয়ে রাখছে। আর বুকের এই খাঁচার অংশ থেকে শুরু করে এই পিঠ নিয়ে অল্প একটু অংশ, মাথা সব এইটুকু জায়গা ছিল। আর মাঝখানের যে অংশগুলো থাকে, এইগুলো আমরা কোনো কিছুই পাইনি। তো আপনার কি মনে হয় যে এখানে এনে ওকে হত্যা করা হয়েছে? না, ওর এখানে হত্যাও করা হয় না, এখানে কোনো কিছু হয় না। কারণ যদি হয়তো অবশ্যই অনেক ধরনের আমরা আলামত পাইতাম। এখানে ওর সাথে কোনো কিছু হয় না, ওর জাস্ট এখানে না একটা সাজানো গোছানো নাটক সাজাই দিয়ে গেছে এখানে আমাদের সামনে। তো এখান দিয়ে তো আমি যে রাস্তা দিয়ে আসলাম, দেখলাম এটা এমন একটা জঙ্গল, এখানে দিনে যদি কোনো মানুষকে কিছু করা হয়, কেউ কি টের পাবে? না, আসলে এমন জঙ্গলের ভিতরে আসলে কোনো মানুষ আসলে আসার সম্ভাবনা নেই। আসলে যারা এখানে ক্ষেত খোলা করে, তারাই একজন আসার পর দেখছি যে ক্ষেতটা যারা ঘাস কাটে, তারা আসার পরে দেখছে, দেখার পরে আমাদের জানাইছে। তো এখান দিয়ে যে মানুষ এখানে যে লাশটা ছিল, আপনার মনে হয় যে কতদিন হতে পারে লাশটা? আনুমানিক 5 দিন তো হবেই, 5-6 দিন আগে ছিল। 5-6 দিন ধরে এখানে ছিল। 5-6 দিনের ভিতরে কোনো লোকজন আসে না? আমাদের যা শুনছি আসলে, আমরা আসলে চাই না কেউ বিপদে পড়ুক। তারা আসলে দেখছে, কিন্তু ভয় বলতে সাহস পায় না। এমন বিভৎস ঘটনা তাদের জীবনে হয়তো কখনো দেখে না। তারা আসলে সাহসী করতে দেখে দূরে সরে গেছে। পরবর্তীতে তারা অন্য মানুষ দিয়ে আমাদের কাছে জানাইছে। এই হচ্ছে ঘটনা। তো যদি লাশ নিয়ে আসে এখানে, মানে কাটা দেহ, তাহলে এখান দিয়ে টানবো এই রাস্তা দিয়ে? এখানে অনেকগুলো রাস্তা আছে, ভিটার উপর দিয়ে গিয়ে চক দিয়ে যাওয়ার মতো রাস্তা আছে, অনেক রাস্তা আছে এখানে আসা যাওয়ার জন্য। মানে অনেক জায়গা আছে। এত গহীন জঙ্গল দিয়ে আসলে কেউ খুঁজে বের করতে পারবেন যে কোন রাস্তা দিয়ে আসে। এতগুলো রাস্তার এত ধরনের জঙ্গল এখানে। আরটিভির সাংবাদিকরা আসলে এটা করছে, ওনারা আসলে একটা ভুয়া নিউজ হয়েছে। আমি সারাদিন ওদের সাথে ছিলাম, ওদের সকল তথ্য আমরা দেওয়ার পরেও আরটিভির মতো একটা জাতীয় পর্যায়ের সংবাদ মাধ্যম, তারা এই ধরনের ভুয়া একটা নিউজ ছড়াই দিয়েছে যে মাহিয়া মাহি স্কুল থেকে বাসায় মুঠোফোন রেখে নিখোঁজ। আসলে স্কুলে ওরে পাওয়াই যায়নি। ওর মা যখন গেছে, যাওয়ার পর স্যার টিসির কাগজটা ওর মার হাতে দিছে। এরপরে ওর মা যখন বলছে যে আমার মেয়ে কই, তারা মেয়ে তো বোঝাই দেয় না, উল্টা তার মার কাছ থেকে একটা বঞ্চই রেখে দিচ্ছে, যাতে মেয়ের কথা নিয়ে আবার স্কুলে না আসতে পারে। তো এরপরে ওর মা ছেলের ধরে মেয়ে কই বলে নিচে, একজনে বলে বাড়ি চলে গেছে, এরকম নানান মিথ্যা কথা সবাই শুরু করে। এরপরে আমরা খোঁজাখুঁজি শুরু করি। টানা 7 দিন খোঁজার পর পুলিশ প্রশাসন কি খুঁজছে আল্লাহ মাহবুব জানে, কিন্তু তারা কোনো কিছু বের করে দিতে পারে না। না আমাদের খুনি বের করে দিতে পারছে, না আমাদের লাশ বের করে দিতে পারছে। লাশটাও আমরা নিজেরা খুঁজে বের করছি। এখন পর্যন্ত যা বের করছি সব আমাদের। মূলত আপনি বলতেছেন স্কুল থেকে নিখোঁজ হয়েছে? হ্যাঁ, স্কুল থেকে। স্কুলের পরে রাস্তায় যে সিসি ক্যামেরা থাকে, এগুলো আপনি চেক করেছেন? আমি নিজে এগুলো চেক করছি। মাহিয়া কই দিয়ে এখান পর্যন্ত যে আসছে, আমরা সবকিছু নিশ্চিত করছি। ওইখান থেকে কোথায় গেছিল এগুলো আমরা যদিও এখন আসলে বলা ঠিক না, তবে 100% যখন নিশ্চিত হবো তখন আমরা আরো একটা সংবাদ মাধ্যমে জানাবো বা একটা প্রেস বিজ্ঞপ্তি করবো। ঘটনা কি হয়েছে আমরা সবকিছু 100% হাতে পাওয়ার পরে, যাতে একজন নিরপরাধ মানুষ
এটা যারা ভুক্তভোগী না হয়, যারা অরিজিনালি এটার সাথে জড়িত, আমরা তাদের বলতে পারি যে একদম তাদের ঘাড়ে নিঃশ্বাস পেয়েছে। আর কিছু সময়ের ব্যাপার, দেখা যাক। পুলিশ যদি বের করে দিতে না পারে, পুলিশের আগে আমরা অবশ্যই বের করে ফেলবো। পুলিশ কারা কারা এর সঙ্গে জড়িত আছে? অবশ্যই। তো সরকারের কাছে, দেশবাসীর কাছে কি চাওয়ার আছে? আপনি সরকারের মামা কাছে হিসেবে আসলে এখন আর কি চাবো? তারা আজকে 14-15 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তারা আমাদেরকে বলতেই পারতেছে না যে আসলে কি ঘটছে। তো তারা আসলে কি করতে চাইতেছে বা কি করতেছে, এটা নিয়ে আসলে এখন আর কোনো কথা বলার মতো অবস্থা নাই। তারা তাদের আচরণে মনে হইতেছে যে তারা চাইতেছে না আসলে এই বিষয়টা এত উপরে বা মানুষজন জানুক। এটা আসলে এক প্রকার চাইতেছে, কোনো এক অদৃশ্য শক্তি চাইতেছে এটা ধামাচাপা পড়ে যাক। তো ধন্যবাদ দর্শক শ্রোতা, আপনারা জানলেন যে মাহির সঙ্গে কি ঘটেছিল, সেই বর্ণনা দিলেন মাহির মামা। যতটুকু সে জানতে পেরেছে ততটুকুই বলছে। আসল ঘটনা যে কি ঘটেছে একমাত্র উপরালায় জানে, এবং মাহি বলতে পারবে। তদন্ত করার পরে যারা ওর সঙ্গে এই ঘটনাটি ঘটিয়েছে তারাই বলতে পারবে, তাই তো? অবশ্যই। তারপর হয়তো তারা জানতে পারবে আসলে ওর সাথে কি ঘটেছিল। 7 দিন ওর সাথে কি হয়েছিল। 7 দিন আসলে 7টা রাত 24 ঘন্টা করে চিন্তা করলে অনেক সময়, যদি মিনিট হিসাব করেন অনেক। আসলে এতটা সময় ও যখন পুলিশ কিছু করতে পারে নাই, আর এখন যে কি করতে পারবে আমরা আসলে জানি না। আমাদের আসলে তেমন না কারোর উপর অভিযোগ আছে, না কারোর প্রতি বিশ্বাস আছে। তো দেখা যাক পুলিশ কি করে। যদি তারা নাও করতে পারে, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমাদের বিশ্বাস যে আমরা পুলিশের আগে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে। মাহিয়ামারি তো তোমাদের সাথে পড়ালেখা করতো, তাই না? তোমরা এই ক্লাসে পড়ালেখা করছো। আচ্ছা, এখন যে তোমার সহপাঠী স্কুলে আসতেছে না, সে মারা গেছে, এমন নির্মমভাবে তাকে মারা হয়েছে, এই জন্য এখন তোমার মনে অনুভূতিটা কি? খুবই খারাপ, কারণ আমরা একসাথে বসে ক্লাস করতাম, অনেক হাসি ঠাট্টা হতো, আমরা একসাথে চলাফেরা করতাম। তো এখন আর কি বলবো, ওর জন্য অনেক খারাপ লাগতেছে। দেখুন, এই ছোট্ট সোনামণি, এরাও মাহিয়ামারির জন্য কান্না করতে করতে এদের চোখে আর পানি আসে না। তাই সে সঠিকভাবে বলতে পারে না, সেও সঠিকভাবে সাজিয়ে গুছিয়ে কথাগুলো যে বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে। এরাও ভয়ে আছে, আতঙ্কে আছে, হারে কি একটা দুর্ঘটনা ঘটে গেল, এত নির্মম একটি ঘটনা। এই ঘটনার পরে আর যেন কারোর সাথে এরকম ঘটনা না হয়, এটাই এই ছোট্ট সোনামণিদের প্রাণের দাবি, যেন আর কখনো কোনো ছোট্ট সোনামণিদের সাথে এভাবে নির্মম আচরণ করা না হয়। মায়া তো তোরা খাইতে আসতে পারে মানে বাগাই দিছে, তারে বাগাই দিছে মেম্বার পোলারে নাম কি কোন পোলারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আজকের এই বিচারটা দিয়ে গেলাম, আপনি অবশ্যই বিচারগুলো করবেন। আর কত নারী এভাবে দুনিয়া থেকে চলে গেলে বিচার করবেন আপনারা। ক্লাস 8 পড়ুয়া মারিয়া মাহিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আলিফ নামে এক ছেলে, একজন প্রবাসীর মেয়েকে। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন। আমি এখন সেই বাড়িতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ চলে আসছে সেই বাড়িতে। জানবো এখানে খালা আছেন মেয়েটার, এবং মেয়েটার ভাই হলো এটা। মেয়েটার ভাই কিন্তু একেবারে ভেঙে পড়েছে বোনকে হারিয়ে। একজন প্রবাসী, ওনার বাবা কিন্তু প্রবাসে থাকে, একজন প্রবাসীর মেয়েকে এভাবে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। একটা আলিফ নামের ছেলে, একে স্কুলে পড়ালেখা করতো। ক্লাস 8 পড়ুয়া মারিয়া মাহি। আচ্ছা, মারিয়া মাহিকে আসলে আপনারা কিভাবে দেখতে পেরেছেন ওই জায়গাটা গিয়ে, যেখানে জঙ্গলে তাকে আমি ওখানে স্পটে ছিলাম না, আমি স্পটে ছিলাম না, কিন্তু আমি খবর শুনছি আর মোবাইলে যে ভিডিও করছে, লাইভগুলো হয়েছে, আমি লাইভে দেখছি যে ওর শরীরের একটা খণ্ড উপরে গাছের সাথে ফাঁস দিয়ে ঝুলানো, অরুণা দিয়ে ওর ফাঁস দিয়ে ঝুলাই রাখছে, আর নিচের অংশটা অন্য এক জায়গায় ফেলাই রাখছে, পা দুইটা কাইটে 2 টুকরা করে, 2টা খণ্ড 2 দিকে, পেটের নারী বুড়ি এগুলো কোনো কিছু নাই। আর ওই শরীরের বরখাটা শরীরে ছিল, আর ব্যাগটা রাস্তার সামনে আর জুতা দুরা সাজায় রাখছে, ওগুলো আমি লাইভে যাই দিচ্ছি। মানে আমি ওখানে প্রত্যক্ষভাবে ছিলাম না। আচ্ছা, আপনাদের কি মনে হয় ওখানে শুধু একটা ছেলে ওখানে এই কাজগুলো করতে পারে? না না না, এর সাথে আগে অনেকে জড়িত ছিল। হ্যাঁ, থাকতে পারে। আপনারা কয়জনের? না, ছিল নিশ্চিত ছিল, কারণ একজন মানুষকে খুন করতে পারে না, আর এত পরিকল্পিত ভাবে একজন মানুষকে মারতে পারে না। আর অনেকেই ছিল। মারিয়া মাহি মেয়েটা আসলে একই স্কুলে পড়ালেখা করতো আলিফের সাথে, কিন্তু 8ম শ্রেণীর নিউটনে পড়তো, আর নিউটনে পড়তো, আর ক্লাস 8 পড়তো। হ্যাঁ, 8ম শ্রেণীতে পড়তো। হ্যাঁ, আচ্ছা, আসলে ওদের কি প্রেমের কোনো সম্পর্ক ছিল কিনা? আমরা স্কুলে যাই শুনতে পারছি যে দুজনকে একটু পছন্দ করতো, এইটুকু পছন্দ করতো, ভালোবাসা বয়স ওর হয় নাই, এটা ওর বয়স হয় নাই। তাই শুনতে পেলাম যে নিউজ আসছে আলিফের সাথে আর মারিয়া মাহির সাথে, মানে ওখানে কি একটা হয়েছিল, প্রিন্সিপাল দেখছে নাকি স্কুলে, আমরা যতটুকু জানতে পেরেছি। আসলে প্রিন্সিপাল কি বলতেছে এই বিষয় নিয়ে? প্রিন্সিপাল বলতেছে যে উনি নাকি অনৈতিক কিছু দেখছে। আমরাও সেই ফুটেজটা চেক করছি, আসলে ফুটেজটার ভিতরে ওইরকম কোনো কিছু ছিল না। ওনারা যেটা না, ওরকম শুধু ছিল দুজনের হাত ধরে এরকম পাশাপাশি দুজনের চোখ দিকে তাকায় দাঁড়ায় রয়েছে, এটুকুই ছিল। আমরা এর বাইরে আর কিছু দেখিনি। আমরা তো চেক করছি, যেহেতু এই ঘটনা বলছে, তাহলে আমরা চেক করবো না আমাদের মেয়ে আসলে কি করছে, আমাদের তো জানার অধিকার আছে। এর বাইরে আর কোনো কিছু হয় নাই। আচ্ছা, ওখানে যাই হোক না কেন, কিন্তু প্রিন্সিপাল পারতো যে মানে গাইডলাইন ডাইকে আইনা দুজনকে দিয়ে পারতো, কিন্তু এখানে তো সেই ধরনের কাজ যে তোমরা কেন করছো কিংবা তোমাদের পেশাদার ছিল এখানে। হ্যাঁ, এখানে স্কুলের গাফলতির কারণে আজ মাহি হারাই গেছে, আমাদের বুক থেকে আমাদের মেয়ে চলে গেছে। সারা যদি ওদেরকে প্রোটেক্ট করতো, ওদেরকে ওখানে রাখতো, তাহলে মা যাইতো, বাবা যাইতো, যাইতো, যায় ওকে নিয়ে আসতো, আমাদের মেয়ে আমাদের কাছে চলে আসতো। আমরা ওখানে ও পড়াশোনা না করতো, ওখানে না করে অন্য জায়গায় করতো, না হলে পড়াশোনায় বাদ দিতাম, কিন্তু আমাদের মেয়ে তো আমাদের বুকে থাকতো। আজ তো আমাদের এই রাস্তায় ঘুরতে হতো না, আমরা ওর ব্যানার নিয়ে ঘুরতাম না, ও আমাদের বাড়ি থাকতো। বাংলাদেশ সরকারের কাছে আপনার কি বলার আছে? বাংলাদেশের সরকারের কাছে আমার একটাই দাবি, এই মাহিয়া দিয়ে যেন সত্যি ঘটে, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। আমার মেয়ে আছে, আমার আরো ভাগ্নি আছে, এরা তো কাল সকালে স্কুলে যাবো। আমি কি নিশ্চিন্তে আমার বাচ্চার স্কুলে পাঠায় যে আমার বাচ্চা সকালে স্কুলে গেছে, দুপুরে বাড়ি ফিরে আসবো, আইসা আমার সাথে ভাত খাবো, বা রাত্রে আমার গলা ধরে শুবো? এটা তো নিশ্চয়তা নাই। আমি যে রাস্তায় বেরোলাম, আমি যে বাড়ি ফিরে আসবো আর কোনোদিন, এর কি নিশ্চয়তা আছে? তো আরও হচ্ছে প্রবাসীর বাবা, যে প্রবাসী বাবা বিদেশে পড়ে আছে, উনি আসলে কেমন আছে বর্তমানে? উনি আসলে
উনি শুধু একটা কথাই বলছে যে আমার পৃথিবীতে সবাই একদিকে আর আমার মেয়ে একদিকে। উনি বলছে আমার মেয়ের আমি একটা ফল কাইটে খাইতে দিই, আমার মেয়ে হাতে ব্যথা পাইব। আমার মেয়ের আমি একটা আপেল চুলে খাইতে দিই, আমার মেয়ে হাতে ব্যথা পাইব। আমার মেয়ের কাইটে বিখণ্ডিত করে বলেছে। আমার মানে আমি মনে হচ্ছে আমার নিজের জানটা আমি নিজেই বের করে ফেলি, এই কথা সে বলতেছে। আর এত রাহাজারি করতেছে, ওনার পাশে কেউ নাই, ওনার বোঝানোর মতো বা সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। এটা আমাদের বাংলাদেশ, কি কারণে বাংলাদেশে এত ঘটনা ঘটে আছে, কোথায় নিরাপদ থাকবে আমাদের মা বোনেরা? আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যে স্টুডেন্ট আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায়? ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছে, কারণ ও কিন্তু অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে এবং হচ্ছে মাহিয়া কিন্তু অষ্টম শ্রেণীতে লেখাপড়া করতো। দেখুন মাহিয়ার সাথে যে ঘটনাটি ঘটলো, ইতিমধ্যে হয়তো আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় বুঝতে পেরেছেন। আচ্ছা, মাহিয়া কি কখনো তোমার সাথে একটা জিনিস শেয়ার করেছে যে ছেলেটা আলিফ, এই আলিফের সাথে সম্পর্ক ছিল একটা, এই সম্পর্ক তোমার সাথে কখনো মাহিয়া শেয়ার করেছে না, বা তোমরা কখনো জানতেও পারো না? না। এই পাশে যেমনটা দেখতে পাচ্ছি, এই পাশে রয়েছে হচ্ছে মাহিয়ার যে ভাই রয়েছে, সেই ভাই দেখতে পাচ্ছেন ভাই হচ্ছে বোনকে হারিয়ে রীতিমতো ভাইও কিন্তু একেবারে ভেঙে পড়েছে। তবে মিজানুর রহমান তিনি বিগত 15 বছর প্রবাস জীবন কাটাচ্ছে। যে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে, আপনার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, ছেলেটার নাম হচ্ছে গিয়ে আলিফ, আমরা এটা জানতে পেরেছি। আচ্ছা, তোমার মাহিয়া তোমার কি ছোট বোন না বড় বোন? ছোট বোন। এই যে তোমার সাথে তোমার বোনের সাথে যারা ঘটনাটি ঘটিয়েছে, তুমি মূলত তাদের কি চাও? ও তো কথা বলতে পারতেছে না, কান্না করতেছে, কান্না আসতেছে, মানে ওর ঠিক নাই, মাথা মতো ঠিক নাই। হ্যাঁ ওর মাথা ঠিক নাই। ও যখন ও সর্বপ্রথম লাস্টে দেখছি, ও যায় সবার আগে দেখছি, দেখে ও চোখ দিয়ে গড়াগড়ি করে অনেক কান্নাকাটি করছে। মানে এরকম অবস্থা, বোনের প্রচন্ড আদর করে, যা খায় বোনের রেখে খায় না। বোনও যদি কেউ কিছু দেয় বলে আমার বাইরে দিলেন না, মানে ওর জন্য আবদার রেখে যায়। এরকম ওরা সম্পর্ক আলাদা, এরকম সম্পর্ক আমরা সচরাচর দেখা যায় না। আমরাই তো এই কতগুলো ভাই বোন আছে, আমাদের ভিতরে এত আন্তরিকতা নাই, ওদের মধ্যে যেরকম আন্তরিকতা। আদরের ছোট বোনকে হারিয়েছে, হ্যাঁ হ্যাঁ, মানে ধরতে গেলে এক প্রকার পাগল হয়ে গেছি। এটা স্বাভাবিক। যখন ও কিছু বলতে পারতেছে না, ও আজ 9 দিন ধরে ওরা কোনো খাবার পানি কিছুই খাইতেছে না। বাঁচার জন্য যেটুকু দরকার আমরা জোর করে গালি দিতেছি, মুখ ছাপাই ধরে রাখি, দেখে জোর করে গিলে, তাছাড়া ওরা কোনো খাবার দাবার কিছু খাচ্ছে না। আচ্ছা, মাহিয়ার যে বাবা সৌদি প্রবাসে রয়েছেন, উনি যখন ওনাকে ঘটনাটা কি জানানো হয়েছে? হ্যাঁ জানানো হয়েছে, সবই জানে। সে প্রচুর কান্নাকাটি করতেছে। সে বলতেছে যে আমার মেয়ে হারিয়ে গেছে, আমি কি করলাম, আমি বাপ হয়ে আমার মেয়ে রক্ষা করতে পারলাম না, আমি কি করবো, আমার এরকম বাপ বাঁচা থেকে মরে যাবো, আমার জানা আমি তাহলে নিজের হাতে বের করে ফেলাই। আমরা সবাই বুঝাইতেছি যে না, আপনার একটা মেয়ে হারিয়ে গেছে, দেখে ছেলেরা ওইতিম করে দিবেন নাকি, আপনি মনের পাশান দেন। আমাদের এতে বলার ভাষা আমাদের নাই। মাহিয়ার কি হন আপনি? আমি মাহিয়ার খালা। আপনি মাহিয়ার খালা, এটা তো একই বেসের। হ্যাঁ। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো, তুমি কোন ক্লাসে পড়ো? ও তো অষ্টম শ্রেণীতে লেখাপড়া করো। আমি অষ্টম শ্রেণীতেই পড়ি। তুমি অষ্টম শ্রেণীতে লেখাপড়া করো, একই বিদ্যালয় না, আলাদা আলাদা বিদ্যালয়? হ্যাঁ। আচ্ছা, এই যে মাহিয়ার সাথে যে ঘটনাটি ঘটলো, বাংলাদেশের মানুষ এই ঘটনাটি দেখেছে কিংবা তুমি দেখেছো, শুনতে পেয়েছো, আসলে তুমি এটার কি শাস্তি চাও? আমি যে এমন একটা বিচার হোক যেন কেউ আর দ্বিতীয়বার এই কাজটা না করতে পারে, কারণ আমরা একটা দেখার একটাই চাই যে ওর সাথে যেটা হয়েছে যে আর দ্বিতীয় কোনো